সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছে শিক্ষকদের শিক্ষকরা। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শহীদ মিনার থেকে, এবং এখানে সারা দেশ থেকে সহকারী শিক্ষকরা সমাবেশ। গত কয়েক মাসে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধীদের বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন দেখা গেলেও এখন নির্বাচন, সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই পক্ষ। সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না? তাহলে কিসের ভয় দেখান যে ১/১১ পুনরাবৃত্তি হবে? মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় দুই উপদেষ্টার দেয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। উপদেষ্টা নাহিদ তার পোস্টে শঙ্কা জানিয়েছেন আরেকটি ১/১১ সরকারের, আর সরকারে ও রাজনৈতিক দলের সীমাবদ্ধতার কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি, যেটা ভিডিওর শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে। তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছে শিক্ষকরা। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শহীদ মিনার থেকে, এবং এখানে সারা দেশ থেকে সহকারী শিক্ষকরা সমাবেশ করছেন এবং তারা জমায়েত হয়েছেন এখানে। তারা যেমনটি বলছিলেন তাদের যে দাবিটি রয়েছে দশম গ্রেডের যে দাবিটি, তাদের বেতন স্কেল সেটি আসলে দ্রুত সময়ের মধ্যে পূরণ করতে হবে। সেই লক্ষ্যে মূলত সারা দেশের বিভিন্ন জেলা থেকে এই মুহূর্তে সহকারী শিক্ষকরা অবস্থান করছেন। তারা যেমনটি বলছিলেন তাদের এই দাবিটি আসলে যৌক্তিক দাবি এবং দ্রুত সময়ের জন্য এটি বাস্তবায়ন করা হয়। তারা বিভিন্ন সময় আসলে তালবাহানা শুনেছেন, সেই তালবাহানা তারা আর শুনতে চান না। এখন তারা তাদের এই দাবিটি নিয়েই তারপর বাসায় ফিরবেন বলে তারা এখানে ঘোষণা করছিলেন। এখানে শিক্ষকদের আসলে বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আগত যে আসলে শিক্ষকরা রয়েছেন তারা তাদের বক্তব্য পেশ করছেন। আমরা কথা শুনবো একজন শিক্ষকের। আমি কুষ্টিয়া থেকে আসছি, আমরা কুষ্টিয়া পিটিআই থেকে আসছি, এবং আমরা বলতে চাচ্ছি যে প্রাথমিক শিক্ষার যে মান, সেই মানটাকে যদি আমরা উন্নত করতে চাই তাহলে অবশ্যই দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে, এবং আমাদের যে প্রমোশনের ব্যবস্থাটা, সেই প্রমোশনের ব্যবস্থাটা স্মুথ করতে হবে। যদি না করা হয়, আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দপ্তরে যেভাবে স্মুথ প্রমোশন আছে, কিন্তু আমাদের এই দপ্তরটা কিন্তু সেই রকম প্রমোশন সিস্টেম নেই। সেই কারণের জন্য আমরা যদি একটা জাতিকে গঠন করতে চাই তাহলে কিন্তু আমাদের শিক্ষকদের আগে তাদের পেটের ক্ষুধা মিটাতে হবে। যদি আমরা পেটের ক্ষুধা না মিটাই তাহলে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক শিক্ষককে আমরা সেক্ষেত্রে আমরা পাবো না। কারণ হচ্ছে যে সে যদি একজন শিক্ষক যদি তার পেটের চিন্তায় থাকে তাহলে সে ভালো করে শিক্ষা দিতে পারবে না। আর যদি ভালো করে শিক্ষা দিতে হয় তাহলে অবশ্যই তার আগে পেটের ক্ষুধা মিটাতে হবে, এবং পেটের ক্ষুধা যদি মিটাতে হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দশম গ্রেড বাস্তবায়ন করাটা অতি জরুরি। কারণ দশম গ্রেড বাস্তবায়ন হলে পারে দেখা যাচ্ছে যে তাদের যে জীবন মানটা কিছুটা হলেও উন্নত হবে, এবং তারা বাইরের জগৎ অর্থাৎ অন্য কর্মের দিকে তারা কম ঝুঁকবে, এবং ছাত্রদের এবং শিক্ষার্থীদের তারা খুব যত্ন সহকারে শিক্ষণ শেখানো কার্যক্রমটা শিখাইতে পারবে। যখন তারা শিক্ষণ শেখানো কার্যক্রমটা সুন্দরভাবে শিখাইতে পারবে তখনই তো জাতি উন্নত হবে, দেশ উন্নত হবে। দেশ উন্নত করতে হলে, জাতিকে উন্নত করতে হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অবশ্যই শিক্ষকদের মান বাড়াইতে হবে এবং এর মানকে উন্নয়ন করতে হবে, শিক্ষকদের মানকে উন্নয়ন করতে হবে। জি, আমরা এখান থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের থাকতে বলা হবে আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান করব। যদি বলে যে আমাদের আরো এখানে 2-4 দিন অবস্থান করতে হবে, আমরা এখানে অবস্থান করব। যদি আমাদের প্রতিনিধিরা যা বলবে আমরা সেই অনুযায়ী আমরা এখানে অবস্থান করব। দর্শক যেমনটি শুনছিলাম তারা যেমনটি বলছিলেন তাদের জীবনমানের উন্নয়নের জন্য তাদের দশম গ্রেডের যে বেতন স্কেলটি রয়েছে সেটি তারা দাবি করছেন, এবং তারা যেমনটি বলছিলেন তারা নিজেরা যদি আসলে ভালোভাবে চলতে পারেন তাহলে তারা শিক্ষার্থীদেরকেও আসলে পাঠদানটা আসলে ভালোভাবে করতে পারবেন না। তারা দাবি করছেন এই মুহূর্তে আসলে জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য কথা বলছেন এই শিক্ষকদের এই যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশে আসলে
এই মুহূর্তে আসলে জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য যেমনটা আসলে জানালেন, তিনি এই যে শিক্ষক সমাবেশ রয়েছে এবং তাদের যে দাবি আছে সেই দাবিতে সংহতি জানিয়েছেন এবং সংহতি জানিয়ে তিনি যেমনটা আসলে জানিয়েছেন শিক্ষকদের যদি আসলে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া না হয় তাহলে আসলে শিক্ষার মান উন্নয়ন হবে না, এই বিষয়টি তারা বলছিলেন। উপস্থিত ছিলেন আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়ের ছোট ভাই আতিক রহমান, সে হচ্ছে নাগরিক কমিটির একজন সদস্য, সে ইতিপূর্বে কথা বলেছে। আমরা তাকে শিক্ষক সমাজের পক্ষ থেকে সফল এবং আজকে আমার এই প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তরে সিটি মিনারে আমি সহ প্রণীত হয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি, শিক্ষকদের সম্মানার্থে কথা বলার জন্য দাঁড়িয়েছি। আসলে আমি একজন শিক্ষক এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী, আমি জসীমউদ্দিন হলের একজন প্রাক্তন শিক্ষার্থী। আমি সম্মানিত হয়ে আমার এই ক্যাম্পাসের পরিবেশে মুখ ফুলিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি এইভাবে যে আজকে শিক্ষক সমাজ যেভাবে তাদের জীবন দিনাতিপাত করছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এখন সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে বিসিএস নন কাটারের মাধ্যমে প্রধান শিক্ষক এবং 100 নম্বরের তিনি পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগদান করছেন। কিন্তু একটা পরিতাপের বিষয় হচ্ছে এই যে গত কয়েক মাসে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধীদের বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন দেখা গেলেও এখন নির্বাচন, সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই পক্ষ। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এছাড়া বৃহস্পতিবার একটি আলোচনা সভায়ও তিনি একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন। তার বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। কড়া সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তারা তিনজনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বক্তব্য তুলে ধরেছেন। বৃহস্পতিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক আইডিতে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। নাহিদ বলেন, ১/১১ বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যা গরিষ্ঠতা ও নত জানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। নাহিদ ইসলাম লেখেন, ছাত্র ও গণ অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। তবে অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ আরো লিখেছেন, এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগেই ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। একইভাবে সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। অন্যদিকে সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ আরো বলেন, একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত। উপদেষ্টা আসিফ অবশ্য তার পোস্টে কারোর নাম উল্লেখ করেননি। তবে
তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অবশ্য সরাসরি আক্রমণ করেছেন বিএনপিকে। তার মতে ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মেলনে যখন নতুন আরেকটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল, ঠিক তখনই বিএনপি সেটিকে চিহ্নিত করল তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, বিএনপি কথা ভুলে গেল। গণ অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট 60-70 ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি। হাসনাত লেখেন, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলো, অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো 1-11 সরকারের ফর্মুলার আলাপ নিয়ে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হলো, তখন বিএনপি এসে বলল এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। এর আগে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধীদের মতপার্থক্যের বিষয়টি প্রথম স্পষ্টভাবে প্রকাশ পায় রাষ্ট্রপতি অপসারণের ইস্যুতে। বিএনপির আপত্তির কারণে বৈষম্য বিরোধীদের দাবির মুখেও রাষ্ট্রপতির অপসারণ করা যায়নি বলে অভিযোগ করেন ছাত্র আন্দোলনের নেতারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ইস্যুতেও টানাপোড়েন প্রকাশ পায়। গত বছরের শেষ দিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে উত্তেজনা দেখা দেয় রাজনীতিতে। সন্দেহ ও অবিশ্বাস আরও ঘনীভূত হয় দুই পক্ষে। পরবর্তীতে কিংস পার্টি গঠন, নির্বাচন নাকি সংস্কার, কোনটি আগে হবে এমন নানা প্রশ্নে দূরত্ব বাড়তে বাড়তে সেটি এখন এমনই মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে, তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না? তাহলে কিসের ভয় দেখান যে 1-11 পুনরাবৃত্তি হবে? আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চিতিয়ে লড়াইয়ের রাজপথে বছরের পর বছর আমরা থেকেছি। কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবেন? আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কথা হলো গরিবসী কেন ডেডলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন, হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র? আমরা তো এই কথা শুনতে চাই না। আরে সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, যুগের পর যুগ চলতে পারে সংস্কার, নানা কারণে নতুন নতুন সংস্কার হতে পারে। কিন্তু আপনি গণতন্ত্রের যে প্রক্রিয়া, গণতন্ত্রের যে প্রবাহমানতা, এটাকে আপনি আটকে রাখবেন কেন? এটার জন্য তো গণতন্ত্র বড় মানুষ, পলিটিক্যাল ডেভেলপমেন্ট সবগুলোই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছেন সেটার উপর আপনার ইয়ে করবেন। আপনার যে প্রশাসন, এই আন্দোলনের পর এখনো 70% মানুষ আওয়ামী লীগের দোষর, ফ্যাসিস্টদের দোষর, তারাই দেশ চালাচ্ছে। যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়তো কয়েকজনকে আপনারা প্রমোশন দিয়েছেন, কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদে দেননি। অধিকাংশ সচিব, অধিকাংশ প্রশাসনিক ব্যক্তিরা হলেন সেই ফ্যাসিস্টদের দোষর, তাদেরকে দিয়েই তো দেশ চালাচ্ছেন। তাহলে আপনার জিনিসপত্রের দাম কমবে কি করে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করবেন? কারণ ওরাই তো আপনার বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, কিন্তু তাদের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আজকে চুরি ডাকাতি বেড়ে গেছে, আজকে খুন জখম বেড়ে গেছে। কেন বেড়েছে? কারণ ওই দোসররা আপনার রন্ধ্রে রন্ধ্রে তারা আছে। তাহলে আজকে তাদেরকে দিয়ে আপনি জরিপ করাবেন। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সরকারি সংস্থা, তাদেরকে দিয়ে নাকি জরিপ করাচ্ছেন। তাতে নাকি জনগণ বলে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে হচ্ছে পার্লামেন্ট নির্বাচন। আপনি যদি সরকারি সংস্থাকে দিয়ে করেন, ওরা তো সরকারের মুখ চেয়েই কথা বলবে, কিন্তু আপনি আপামর জনসাধারণের সাথে কথা বলেন, তারা কি চায় দেখেন। যে জিনিসটি আজকে 16 বছর 1.5 যুগ বন্ধ, আজকে জনগণরা ভোট দিতে পারে না। আজকে জনগণরা ভোট দিয়ে বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফিকেট কেবল, যা LME তাদের নিজের মতো সরকার গঠন করতে পারে না। সেইটাকে বাদ দিয়ে আপনারা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনারা জরিপ করাচ্ছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপর পার্লামেন্ট নির্বাচন। এগুলো মানুষের কাছে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। এগুলোর দিকে দৃষ্টি দেন। আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয়, আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। যদি এই কথাগুলো আসে, তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে,
তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আর বিশেষ করে আমরা দেখেছি যে সরকার গঠনের পরে কি কোনো কোনো উপদেষ্টা কারো বিএনপির প্রতি অত্যন্ত বিরূপ ধারণা দিয়ে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে কথা বলছে। প্রথম থেকেই যদি এই 16 বছর নিরবচ্ছিন্ন আন্দোলন করে ইলিয়াস আলীর মতো এমপি, চৌধুরী আলমের মতো কাউন্সিলর, সাইফুল ইসলাম হিরুর মতো আপনার একজন এমপি, আপনার ইয়ের মতো কি বলে সুমনের মতো যুব নেতা, জাকিরের মতো ছাত্র নেতা নিরুদ্দেশ হয়ে যায় যে দলের নেতা কর্মী, সেই দল গণতন্ত্রের জন্য এক অক্ষয় এক অব্যয় যে পথ দিয়ে তারা এগিয়েছে, যে গণতন্ত্রের যে অক্ষয় অব্যয় চেতনা নিয়ে এগিয়েছে, আপনারা তাদের প্রতি বিরূপ মন্তব্য করছেন, তাদেরকেই নানাভাবে কলুষিত করার চেষ্টা করছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। বিএনপির নামে কেউ দুষ্কর্ম করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যে পদক্ষেপ না হচ্ছে, প্রতিদিন বহিষ্কার, প্রতিদিন শোকজ নোটিশ, কারো পদ স্থগিত করা হচ্ছে, কই এগুলো তো ফলাও করে আপনারা লেখেন না, বলেন না। এর আগে কখনো কোনো দৃষ্টান্ত ছিল? শামীম ওসমান যখন প্রকাশ্যে ধমক দিত, কই একটি লিডিং পত্রিকাও দেখিনি যে শামীম ওসমানের মতো একজন গডফাদার প্রকাশ্যে তার নিজের দলের কাউকে এবং বিরোধী দলকে যেভাবে হুমকি দিয়েছে, এর বিরুদ্ধে তো কথা বলতে দেখিনি। এইরকম জেলায় জেলায় গডফাদার তৈরি করা হয়েছে, আর বিএনপির কারো নামে পত্রিকায় কোনো সংবাদ আসা। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় দুই উপদেষ্টার দেয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। উপদেষ্টা নাহিদ তার পোস্টের সংখ্যা জানিয়েছেন আরেকটি 1-11 সরকারের, আর সরকারে ও রাজনৈতিক দলের সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসব পোস্টের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলের নেতারা। কোটা না মেধা, এ দিয়ে শুরু বৈষম্য বিরোধী আন্দোলন। ক্ষমতা না জনতার প্রশ্নে জুলাই আগস্টের উত্তাল দিনগুলোর প্রতিটি বাঁকে ছিল পরিবর্তনের আহ্বান। শেষে ছাত্র জনতার জয়ে স্বৈরাচার মুক্ত বাংলায় গঠিত হয়েছে জনতার সরকার। এতে ছাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন গণ অভ্যুত্থানের 3 কাণ্ডারি নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে মাসখানেক ধরে সরকার ও রাজনৈতিক নেতৃত্বের সুর ও স্বরের বৈপরীত্য দৃশ্যমান। বিএনপি মহাসচিবের অন্তর্বর্তী সরকারের নির্বাচনকালীন নিরপেক্ষতা নিয়ে সন্দেহের জবাব দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লিখেছেন, ছাত্ররাই একমাত্র ফ্যাক্টর যেটা 1-11 সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1-11 সরকারের প্রস্তাবনা করছে। ছাত্র জনতা কোনোভাবেই তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা নাহিদ। একই সঙ্গে এমন চিন্তা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি। একই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক পোস্টে বলেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে সোচ্চার তারা নিজেরাও। তবে এটি যেমন পরিষ্কার, তেমনি সরকারের নানা কাজে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ হস্তক্ষেপ বা বল প্রয়োগও কাম্য নয় বলে মনে করেন আসিফ মাহমুদ। প্রায় কাছাকাছি সময়ে অনেকটা একই ধাঁচের স্ট্যাটাস দেন শারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। উপদেষ্টা ও ছাত্র নেতাদের আমার স্ট্যাটাস নিয়ে কিছুটা কৌশলী রাজনৈতিক দলগুলো। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম অংশীজন বিএনপি নেতারা বলছেন, প্রশ্নটা যখন স্বচ্ছতা ও নিরপেক্ষতার, তখন সমস্যার সংকট মোকাবেলায় অভিজ্ঞতা অনভিজ্ঞতার প্রশ্নটাও জোরালো হয়ে আসে। একটা অভিজ্ঞ রাজনীতিবিদ যখন একটা কথা বলে, তার উপরে যদি কেউ মন্তব্য করে, তার সেই অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে ওইসব মন্তব্যের উপরে মন্তব্য করা তো চলমান রাজনীতিতে নবমাত্রা যুক্ত করা স্ট্যাটাসগুলো নিয়ে কিছুটা কৌশলী জামাত নেতারা বলছেন, কারো ব্যক্তিগত স্ট্যাটাস নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই দলটির। তবে ফ্যাসিবাদ রোধে ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প দেখেন না দলটির নেতারা। জামাত বরাবরই বলে আসছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, তারা ষড়যন্ত্র করবে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য। কোন অবস্থাতেই যেন তারা এই ব্যাপারে সফল না হয়, এই ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে। আর কোন স্ট্যাটাস নিয়ে সেটা ব্যক্তি পর্যায়ে হোক বা দলীয় পর্যায়ে হোক, জামাত দলীয়ভাবে কোনো মন্তব্য করে না। আরেক অভিজ্ঞ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না উচিত অনুচিতের রেখা টানলেন তার প্রতিক্রিয়ায়। উনি যেভাবে দিনে সেটা শুধু আক্রমণ করার জন্য এরকম মনে হয়েছে, এটা করার দরকার ছিল না। আমরা 5 আগস্টের পর থেকে সমগ্র দেশ অনেক রকম মতপার্থক্য সত্ত্বেও কিন্তু একসাথে চলার চেষ্টা করছি, একটা ঐক্যের
পতাকাকে ঝান্ডা সবসময় সমুন্নত রাখার চেষ্টা করি। ক্রিয়া প্রতিক্রিয়া যাই থাকুক, এসবের মধ্য দিয়ে মাঘের শীতে যে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি তা অন্তত স্পষ্ট হয়েছে দুই উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসে। রিয়াজ রায়হান।